গত কয়েক মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একের পর এক হকার উচ্ছেদ অভিযান খবরের শিরোনামে উঠে এসেছে। গড়িয়াহাট থেকে দমদম, পার্ক সার্কাস থেকে যাদবপুর, সব জায়গায় যান চলাচল স্বাভাবিক রাখতে, শহরকে আরও সুন্দর এবং গতিশীল করে তুলতে ও লজিস্টিক্স অর্থাৎ শহরের অর্থনীতি সচল রাখতেই এই হকার উচ্ছেদের সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু যে শহরে অর্থনীতি সচল রাখতে এই উদ্যোগ, সেই অর্থনীতি শুধুই কি পণ্য, গাড়ি এবং মূলধনের দ্রুত চলাচলের উপর নির্ভরশীল, নাকি লক্ষ লক্ষ অসংগঠিত শ্রমজীবী মানুষের পরিশ্রমের ওপরেও তা নির্ভর করে? চলুন দেখি ইতিহাস এবং আইন কি বলছে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, হাওয়ের নতুন সিরিজ স্পষ্ট কথায় কষ্ট কিতে আপনাদের স্বাগত। আমি নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। 1914 সালে হকারদের নিয়ে একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হয়। তার নাম দ্য স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট। সেই আইন অনুযায়ী হকারদের নানা শ্রেণী রয়েছে। স্বীকৃত হকার অর্থাৎ যাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি রয়েছে, ক্ষণস্থায়ী হকার অর্থাৎ যাদের কার্যকলাপ বিক্ষিপ্ত এবং তাদের কোনো বৈধতা নেই। এছাড়া রয়েছে স্থির হকার, আধা স্থির হকার, ভ্রাম্যমাণ হকার। বিলটি 2013 সালের 6 সেপ্টেম্বর লোকসভায় এবং 2014 সালের 4 মার্চ রাজ্যসভায় পাশ হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। কিন্তু বেশিরভাগ রাজ্যই বিলটিকে বাস্তবায়িত করার চেষ্টাটুকু পর্যন্ত করেনি। এই আইনের মাধ্যমে হকারদের ব্যবসা করার অধিকার যেমন স্বীকার করে নেওয়া হচ্ছে, ঠিক তেমনই হকার নিয়ন্ত্রণের বিধিবদ্ধ নির্দেশাবলীও এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এলাকায় হকাররা ব্যবসা করবেন সেখানে তাদের সংখ্যা সেই মিউনিসিপ্যাল ওয়ার্ডের মোট জনসংখ্যার 2.5% বেশি না হওয়াই বাঞ্ছনীয়। একটি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। 2011 সালের জনগণনা অনুযায়ী পূর্ব পশ্চিমে ত্রিকোণ পার্ক থেকে বিজন সেতু, উত্তর দক্ষিণে গড়িয়াহাট উড়ালপুলের 2 প্রান্ত অবধি এলাকা লাগোয়া 68, 69 এবং 70 নম্বর এই 3টি ওয়ার্ডের মিলিত জনসংখ্যা প্রায় 80,000। 2022 সালে এর আনুমানিক জনসংখ্যা দাঁড়ায় 1.02 লক্ষ। এর মধ্যে 50% মানুষ ধরে নেওয়া যেতে পারে গড়িয়াহাটের কাছাকাছি বসবাস করেন। সেক্ষেত্রে জনসংখ্যা দাঁড়াচ্ছে 50,000-এর মতো। এর 2.5% হলো 1250 জন। অর্থাৎ আইনত এই 1250 জন হকারের ওই এলাকায় ফুটপাতে ব্যবসা করার অধিকার রয়েছে। তারা কিন্তু বৈধ। আইনে আরও বলা হয়েছে হকারদের সংখ্যা, এলাকার সঠিক অঞ্চল, তাদের লাইসেন্স দেওয়ার এখতিয়ার থাকবে টাউন ভেন্ডিং কমিটির হাতে। এই কমিটির মাথায় থাকবে কমিশনার এবং সরকারি আধিকারিক সহ হকাররাও। মোট সদস্যের ন্যূনতম 40% হবে হকারদের প্রতিনিধি। তাছাড়া সেই এলাকায় কর্মরত কোনো এনজিও বা অন্য সংস্থাও স্থান পেতে পারে। এমনকি এই কমিটি সার্ভের মাধ্যমে তদানীন্তন ব্যবসাকারী সব হকারদের নতুন লাইসেন্স প্রদান করবে। ফুটপাতের প্রস্থের 1/3 অংশ বরাদ্দ থাকবে হকারদের জন্য। কমিটি তাদের ইচ্ছে মতো হকারদের উচ্ছেদ বা স্থানান্তর করার অধিকারী নয়। এমনকি ইন্ডিয়ান রোড কংগ্রেস রাস্তা ও ফুটপাত ডিজাইন সম্পর্কে বলছে দেশীয় বাস্তবতাকে মেনে নিয়েই ফুটপাত ডিজাইন করা জরুরি। গরিব দেশে প্রচুর মানুষ পেটের দায়ে হকারি করবেন, এটাই বাস্তব। তাকে মান্যতা দিয়েই ফুটপাতের প্রস্থ নির্ণয় করা দরকার। সেই আইনেই বলা হয়েছে জরিপ বা নোটিশ ছাড়া এবং বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি। এছাড়াও ভারতীয় সংবিধানের 19(1) গ এবং 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জীবিকা নির্বাহের অধিকার সুরক্ষিত। এই তো গেল আইনের ব্যাখ্যা।
প্রশ্ন এখানেই যে রাজ্য সরকার সবটা জেনেও কেন সংবিধান বিরোধী তথা আইন বিরোধী পদক্ষেপ করছে। শুধু এই রাজ্য সরকার নয়, অতীতে যে সরকারই রাজ্যের মসনদে বসেছেন তারা একবার করে হকার উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। 1951 সালের জনগণনায় যে তথ্য প্রকাশ পায় তা হল 33.2% মানুষ কলকাতার বাসিন্দা, 26.6% ভারতের অন্য রাজ্য থেকে আগত মানুষ, 26.9% পূর্ব পাকিস্তান থেকে আগত মানুষ। 1981 সালের তথ্য বলছে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের সংখ্যা হলো 80 লক্ষ। 1971 সালে কলকাতার ফুটপাতবাসীর সংখ্যা ছিল 48,802। 1985 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 55,571। অন্য রাজ্য থেকে আগত মানুষ ও উদ্বাস্তুদের একটা মোটা অংশ সেই সময় জীবিকা হিসেবে হকারিকে বেছে নেন। উদ্বাস্তু হকারদের কাছে নগদ টাকা ছিল না, তাই মহাজন তাদের ধারে জিনিস দিতেন না। তখন ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু হকারদের নিয়ে তৈরি করলেন বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশন 1950 সালে। ইউনিয়নের কর্তারা দায়িত্ব নেওয়ায় হকাররা মহাজনের কাছ থেকে ধারে জিনিস নিতে পারলেন। 1952 সালে মুখ্যমন্ত্রী বিধান রায় কলেজ স্ট্রিটের ফুটপাতের বইয়ের দোকানগুলি তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেও সাধারণ মানুষ তাতে বাধা দেন। 1981 সালে বাম আমলে শিয়ালদহ ফ্লাইওভার তৈরির সময় রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় 1977 সালের আগে যারা হকারি করতেন তাদের উচ্ছেদ করা হবে না। বিধানসভায় সদস্যদের নিয়ে তৈরি হওয়া পিটিশন কমিটি তখন রিপোর্ট দেয় উচ্ছেদ কোনো সমাধান নয়, কারণ এই পেশাকে বেছে নেওয়ার পিছনেও রাজ্যের আর্থ সামাজিক অবস্থা রয়েছে। আর এই দেশের, এই রাজ্যের ন্যূনতম আর্থসামাজিক কারণটুকুই কোনো সরকার খতিয়ে দেখছেন না। শহর কেবল কংক্রিট ফ্লাইওভার বা বহুতল দিয়ে তৈরি হয় না, শহর তৈরি হয় শ্রম দিয়ে। গড়িয়াহাটের ফুটপাত, হাতিবাগানের বাজার, শিয়ালদার চত্বর কিংবা নিউ টাউনের রাস্তার ধারের চায়ের দোকান, এই সবই কলকাতার অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। কারণ যে শহর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের শ্রম ব্যবহার করে অর্থ উপার্জন করে কিন্তু সেই মানুষগুলির বেঁচে থাকার জায়গাটুকু অস্বীকার করে, সেই শহর শেষ পর্যন্ত নিজের অর্থনৈতিক ভিত্তিকেই অস্বীকার করে যে সাধারণ মানুষকে সুষ্ঠু জীবন ও জীবিকার সংস্থান করার সাধ্য সরকারের নেই। দিনের পর দিন যে বেকারত্ব বাড়ছে, স্থায়ী কর্মসংস্থান কমছে, যার জন্য মূলত এই হকার সমস্যার উত্থান, তার দায়ী বা কার? কে নেবে সেই দায়? দুই বাম নেতা সুভাষ চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলির নেতৃত্বে 1996 সালের 24শে নভেম্বর শুরু হয়েছিল অপারেশন সানশাইন। মাঝরাতে 10,000 পুলিশ, র্যাফ আর ক্যাডার বাহিনী নেমেছিলেন হকার উচ্ছেদে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বহু স্টল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 1600টি স্টল ধ্বংসের পাশাপাশি গ্রেফতার হয়েছিলেন 102 জন হকার, আত্মহত্যা করেছিলেন 18 জন। জীবিকা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন প্রায় 100 জন হকার। বিধানসভায় তখন পাশ হলো হকার বিরোধী বিল। বিলে বলা হলো হকারি অজামিনযোগ্য অপরাধ, সরকারি নির্দেশ লঙ্ঘন করলে 3 বছরের জেল অথবা জরিমানা বা উভয়ই হতে পারে। হকাররা শুরু করলেন আন্দোলন। হকার সংগ্রাম কমিটি সেই সময় হিসেব দিল প্রতি বছর হকারদের থেকে 265 কোটি টাকা বিভিন্ন সংস্থাকে ঘুষ দিতে হয়, যা সেই হকারদের ব্যবসার প্রায় 3%। সরকারের হকার বিরোধী আইনের বিরুদ্ধে সেদিন সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত ক্রেতা না থাকায় অনেকেই পুনরায় ফুটপাতে ফিরে আসেন। 3 বছর পরে হকাররা ফের হকারি শুরু করতে পারলেন। কলকাতা পুরসভা সেই সময় স্পষ্ট জানিয়ে দিল হকাররা শহরের যে কোনো রাস্তাতে বসতে পারবেন এবং ফুটপাতের 1/3 দখল করতে পারবেন, তবে তারা কোনো ক্রসিংয়ের 50 মিটারের মধ্যে বসতে পারবেন না এবং কোনো স্থায়ী ইমারত বা দোকান করতে পারবেন না। সেই বিদ্রোহী বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তার সরকারই সল্টলেক ও নিউ টাউনের হকারদের নোটিশ দিয়ে
জায়গা খালি করার নির্দেশ দেয় সাময়িকভাবে। সেই বছরের ডিসেম্বর মাসেই করুণাময়ীতেও হকার উচ্ছেদ অভিযান চালায় তৃণমূল সরকার। ভেঙে দেওয়া হয় বহু দোকান। 2024 সালের জুন মাসেও পুলিশ ও পৌরসভার আধিকারিকরা কলকাতা, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন সহ একাধিক এলাকায় বুলডোজার দিয়ে হকারদের উচ্ছেদ করে। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হকারদের প্রতিরোধ আন্দোলনে পথে নামতে বলেছিলেন। আর সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিচালিত সরকারই হকার উচ্ছেদ শুরু করে দিল। তবে হকার সংগঠনগুলির আবেদনে দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোথাও কোনো হকার উচ্ছেদ হবে না বলে আপাতত আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভবিষ্যৎ কি কেউ জানেন না। হকারের পরিবর্তে বহুজাতিক কোম্পানিগুলি শুধু রেল স্টেশনে ব্যবসা করবে, নাকি যাত্রী সুবিধার্থে সরে যাবে সব দোকানি, নাকি আইন মেনে পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ হবেন হকাররা, নাকি সরকার আসবে সরকার যাবে, কথা কেউই রাখবেন না। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাওয়ের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।